দেশ টিভির বিশেষ আয়োজন নতুন বাজেটে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশে 2025 এবং 26 অর্থ বছরের বাজেট ঘোষণা হয়েছে। সেই বাজেটকে ঘিরেই আমাদের এই আয়োজন। পুরোটা সময় জুড়ে আমি থাকবো ফখরুল ইসলাম এবং আমার সঙ্গে আমি রাবিয়া ইসলাম স্নেহা। স্নেহা, আমরা আজকে আমাদের যে দর্শক রয়েছে সেই দর্শকদের উদ্দেশ্যে বাজেটের যে মূল পর্যালোচনা সেটি আমরা বলতে চাই, এবং সেই পর্যালোচনায় আজকে আমরা দেখতে পাচ্ছি অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ তার প্রস্তাবিত বাজেট ঘোষণায় তিনি বলেছেন যে 7,90,000 কোটি টাকার বাজেট 2025-26 অর্থ বছরের বাজেটের জন্য বরাদ্দ ধরা হয়েছে, যেটি গত বছরের তুলনায় 7,000 কোটি টাকা কম। রাজস্ব লক্ষ্যমাত্রা সেখানে আমরা লক্ষ্য করছি যে দেখানো হয়েছে 5,64,000 কোটি টাকা, এবং যেটি গত বছর ছিল 5,41,000 কোটি টাকা। এনবিআর এর লক্ষ্যমাত্রা 4,99,000 কোটি টাকা, এবং উন্নয়ন বরাদ্দ হিসেবে এবারের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ রাখা হয়েছে 2,30,000 কোটি টাকা, যেটি গতবারের তুলনায় অনেকটাই কম। গতবার যেটি ছিল 2024-25 অর্থ বছরে 2,65,000 কোটি টাকা, এবং অনুন্নয়ন ব্যয় বাবদ বাজেটে রাখা হয়েছে 4,86,000 কোটি টাকা। তো একটি গুরুত্বপূর্ণ বিষয় একটু বলতে চাই যে আপনি জানেন যে চিরায়ত যে নিয়ম ভেঙে অন্তর্বর্তীকালীন সরকার এই বাজেট প্রস্তাবনা উত্থাপন করেছেন, যেখানে জুলাই গণঅভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারদের জন্য এবারে বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। স্নেহা, আপনার কাছ থেকে একটু শুনতে চাই সেই বরাদ্দের পরিমাণ এবং পর্যালোচনার বাকি অংশটুকু। হ্যাঁ, ধন্যবাদ ফখরুল আপনাকে। আসলে এবারের বরাদ্দে অনেক কিছুতেই বরাদ্দ করা হয়েছে, যেটি আগের বাজেটের তুলনায় যদি আমরা চিন্তা করি কিছু অংশে কমেছে, কিছু অংশে বেড়েছে। যেমন আমাদের বাজেটটি অনেকটা সংক্ষিপ্ত আকারে করা হয়েছে। সেই সাথে এনবিআর এর বাজেট গত বছরের তুলনায় এনবিআর এর বাজেট এবার বেড়েছে, কমেছে এডিপি, অর্থাৎ গত বছরের তুলনায় এবার উন্নয়ন ব্যয় কমেছে অনেকাংশে। অনেক সময় প্রশ্ন উঠছে এই যে উন্নয়ন ব্যয়টা কমে আসছে, এটিকে আসলে বড় বড় মেগা প্রজেক্ট থেকে সরকার সরে আসবে কিনা, এটি অন্য একটি বিষয়। এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিচ্ছি, আগামী 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয় সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে 3,75,000 টাকা নির্ধারণ করা হয়েছে। সেই সাথে জুলাই যোদ্ধাদের জন্য এই সীমা 5,25,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। কৃষি খাত থেকে 5 লাখ টাকা পর্যন্ত আয়ের উপরও কোনো কর আরোপ করা যাবে না। এটি খুবই ভালো একটি উদ্যোগ। আপনি কি বলেন ফখরুল? নিশ্চয়, আপনি জানেন যে স্নেহা, এবারের বাজেটটি খুবই একটি গুরুত্বপূর্ণ সময়ে বাজেটটি প্রস্তাবনাটি উত্থাপন করা হলো, এবং সেই প্রস্তাবনা আপনারা জানেন যে এটি নিয়ে অনেক পর্যালোচনা হবে। অর্থনীতিবিদ যারা রয়েছেন এবং সরকারের যারা দায়িত্বে রয়েছেন তারা অনেক পর্যালোচনা করবেন, আলোচনা হবে, এবং তারপরে হয়তো বাজেটটি পাস হবে। তবে তার আগে এবারের বাজেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজেট এলেই মানুষের মধ্যে যে আগ্রহটি থাকে সেই গুরুত্বপূর্ণ দিকটি একটু বলতে চাই, যে দাম বাড়ছে এবং কমছে কোন কোন পণ্য। আমরা একটু দেখাতেও চাই যে কোন কোন পণ্যে দাম বাড়তে পারে এবং কোন কোন পণ্যের দাম কমতে পারে। আমরা একটু স্ক্রিনে দেখাতে চাই। এবার দাম বাড়তে পারে যেসব পণ্যগুলো, সেটি হচ্ছে রড ও স্টিল, এসি, ফ্রিজ, এবং আমরা একটু আমাদের যে চার্টটি সেটি আমরা লক্ষ্য করছি। দাম বাড়তে পারে যেসব পণ্য: রড, স্টিল, এসি, ফ্রিজ, মোটরসাইকেল, সিগারেট, দেশীয় মোবাইল ফোন এবং ব্যাটারি চালিত রিক্সা। একই সঙ্গে দাম বাড়তে পারে মার্বেল, গ্রানাইট, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, রাইস কুকার, এলপিজি সিলিন্ডার। এইসব পণ্যগুলোর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে প্রস্তাবিত বাজেট অনুযায়ী, এবং দাম কমতে পারে। স্নেহা, দাম কমতে পারে কোন কোন পণ্যের একটু আপনি জানান। হ্যাঁ, অনেক পণ্যের দামও কমে গিয়েছে। সেই বিষয়টি নিয়ে যদি আলোচনা করি তাহলে সেই ক্ষেত্রে দাম কমে এসেছে। এলএনজি আমদানিতে ভ্যাট প্রত্যাহার হয়েছে, জ্বালানি তেলও শুল্ক ছাড় হয়েছে, চামড়া শিল্পে শুল্ক ছাড় হয়েছে, শুল্ক কমেছে। চিনি আমদানিতে সয়াবিন ও কাগজ শিল্পের কাঁচামালে করা হয়েছে শুল্ক হ্রাস। সেই সাথে বিদেশি জুস। আমি আরেকটা বিষয়ে যদি উত্থাপন করি, সেটি হচ্ছে প্রস্তাবিত বাজেটে কর ব্যবস্থায় একাধিক পরিবর্তন আনা হয়েছে। যেমন মার্চেন্ট ব্যাংক সমূহের কর হার 37.5% থেকে কমিয়ে 27.5% করা হয়েছে, এবং তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধান 5% থেকে বাড়িয়ে 7.5% করা হয়েছে। এর মধ্যে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে দাম কমলো পেট্রোল, অকটেল, ডিজেলের। দাম বেড়েছে পেট্রোল, অকটেল, ডিজেল, এবং কমেছে কেরোসিনের দাম, বেড়েছে কেরোসিনের দাম। নিশ্চয়ই, এবং আমি একটু এই যে
7,90,000 কোটি টাকার বাজেটের আকার এবার নির্ধারিত হয়েছে, বরাদ্দ করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। সেখানে আসলে এই অর্থ আসলে কোথা থেকে আসবে তার যে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে, সেখানে রাজস্ব থেকে বলা হয়েছে যে 5,64,000 কোটি টাকা আসবে, এবং যেখানে এনবিআর এর জন্য লক্ষ্যমাত্রা ঠিক করে দেওয়া হয়েছে 4,99,000 কোটি টাকা। এছাড়া বৈদেশিক ঋণ থেকে অর্থের যে সংস্থান সেটি হবে 96,000 কোটি টাকা বৈদেশিক ঋণ থেকে। সেখান থেকে বেশিরভাগ অংশই আবার বাংলাদেশের যে ঋণ রয়েছে সেটি পরিশোধ করতে হবে, এবং এছাড়া অভ্যন্তরীণ যে উৎস থেকে সেখান থেকে বাজেটের যে আয় ধরা হয়েছে অভ্যন্তরীণ উৎস থেকে 1,25,000 কোটি টাকা, যেটি গেলবার 1,60,000 কোটি টাকা ছিল। একটি বিষয় আমি বলতে চাই যে রাজস্ব যে লক্ষ্যমাত্রা গতবার ছিল 5,41,000 কোটি টাকা, সেখানে সেই লক্ষ্যমাত্রা সংশোধিত বাজেটে সেটি এসেছে 5,18,000 কোটি টাকা। এবার সেখানে রাজস্ব লক্ষ্যমাত্রা 5,64,000 কোটি টাকা। তবে এই বাজেট নিয়ে আসলে নানান জনের নানান মন্তব্য আছে, এবং অর্থনীতি বিশ্লেষক যারা রয়েছেন তাদের তো নিশ্চয়ই মন্তব্য রয়েছে যে বাজেটটি আসলে কতটা বাস্তবায়ন যোগ্য বাজেট হচ্ছে। তবে শুরু থেকে আসলে বলা হচ্ছিল বেশ আগে থেকে যে এবারের বাজেটটি আসলে বাস্তবমুখী একটি বাজেট কতটা করতে পারবে এই সরকার, মানে নানান চ্যালেঞ্জের মুখে আসলে এই বাজেটটি উত্থাপন করা হলো, এবং অনেক আলোচনা হবে। 7,90,000 কোটি টাকার বাজেট। আমরা আবারও একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে যেসব জিনিসপত্রের দাম বাড়তে পারে সেগুলো একটু আবারও দেখাতে চাই আমাদের স্ক্রিনের মাধ্যমে। দাম বাড়তে পারে, আমি আগেই বলছিলাম যে রড, স্টিল এবং এসি, ফ্রিজ এইসব জিনিসপত্রের দাম বাড়তে পারে। মোটরসাইকেল, সিগারেট, দেশীয় মোবাইল ফোন, ব্যাটারি চালিত রিক্সা, এইসব পণ্যের দাম বাড়তে পারে। মার্বেল, গ্রানাইট, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, রাইস কুকার, এলপিজি সিলিন্ডার, এইসব পণ্যগুলোর আসলে দাম বাড়ার একটি সম্ভাবনা রয়েছে, এবং একই সঙ্গে দাম কমতে পারে, দাম বাড়তে পারে এবং দাম কমতে পারে যেসব পণ্যগুলো, সেগুলো একটু বলে দিচ্ছে। স্নেহা, আপনি যদি একটু বলেন যে দাম আমি অন্য একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে আমাদের একটি ভালো খবর আছে, সেটি হচ্ছে আমদানিকৃত যে র ম্যাটেরিয়ালস রয়েছে সেই র ম্যাটেরিয়ালসের উপরে আগে কর ছিল 3%, যেটি কমিয়ে এখন 2% নিয়ে আসা হয়েছে। এটি আমাদের জন্য একটি সম্ভাবনার খবর। আরও কিছু বিষয় তথ্য দিতে চাই, সেটি হচ্ছে ব্যবসায়িক লেনদেনের উপর টার্নওভার করের সীমা 3 কোটি থেকে বাড়িয়ে 4 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, এবং সেই সাথে ইন্টারনেট সেবার উৎসে কর কর্তনের হার 10% থেকে নামিয়ে 5% আনা হয়েছে। আরেকটি বিষয় আমি সংযোজন করব, সেটি হচ্ছে নির্মাণ সেবায় মূল্য সংযোজন কর 7.5% থেকে বাড়িয়ে 10% করা হয়েছে। আপনি তো বলছিলেন রডের কথা, রড উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট কর 20% বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে শিল্পের কাঁচামাল আমদানিতে আগাম কর 3% থেকে কমিয়ে 2% করা হয়েছে, একটু আগে আমি যেটি বলছিলাম। এবং আরও কিছু করের কথা যদি বলি, আয়কর কাঠামোর কথা আমি একটু আগেই বলছিলাম। ফখরুল, আপনি যদি এই বিষয়টা একটু বিশ্লেষণ করেন। আয়কর কাঠামোর যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি যে এবার আসলে 5 লাখ টাকা পর্যন্ত যাদের সর্বনিম্ন যে আয় সেটি পর্যন্ত আসলে আয়কর মুক্ত যে সীমা নির্ধারণ করা হয়েছে, এবং আমরা আসলে বাজেটের যে এই পর্যালোচনায় একটি বিরতি নেব। প্রিয় দর্শক, নতুন বাজেট দেশ টিভির বিশেষ আয়োজনে আমরা একটি বিরতিতে যাব। বিরতি থেকে এসে আবারও এই পর্যালোচনায় যুক্ত হবে। সে পর্যন্ত কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। নতুন বাজেটে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ টিভির বিশেষ এই আয়োজন। আপনারা জানেন যে 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার নতুন প্রস্তাবিত বাজেট উত্থাপন করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আমরা একটু স্নেহা আপনার কাছে যেতে চাই। আপনাকে আমি জানাতে চাই আমাদের এই বাজেটে সবচেয়ে যে ইম্পর্টেন্স যে বিষয়টি সেটি হচ্ছে স্বাস্থ্য এবং শিক্ষা খাতের। দর্শক, আপনাদেরকে জানাতে চাই স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য 41,908 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে 2025-26 অর্থ বছরের বাজেটে, যা আগে ছিল 41,407 কোটি টাকা। শিক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে 47,564 কোটি টাকা, যা আগে ছিল 44,108 কোটি টাকা। সেই সাথে আরও কিছু বিষয় রয়েছে, যেমন সামাজিক নিরাপত্তার বিষয়টি রয়েছে, সেখানে 1,16,741 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে নতুন অর্থ বছরের বাজেটে, যেটি পূর্বে ছিল 1,36,026 কোটি টাকা, অর্থাৎ প্রায় 20,000 কোটি টাকা হ্রাস পেয়েছে। সামাজিক নিরাপত্তায় এবং প্রাথমিক শিক্ষায় 3,416 কোটি টাকা হ্রাস পেয়েছে। বৃদ্ধি পেয়েছে শিক্ষা এবং
কারিগরি উচ্চশিক্ষা মাধ্যমিক এবং কারিগরি শিক্ষায় বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। সেই সাথে ফখরুল, আমি আপনাকে একটি উদ্বেগের বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে বলা হচ্ছে অনলাইনের পণ্য বিক্রির উপর ভ্যাট বাড়ানো হচ্ছে, যেটি আগে ছিল 5%, সেটি করা হয়েছে 15%। আমার মনে হয় এটি অনেকটা উদ্বেগের বিষয়, কারণ আমাদের দেশের অনেকাংশের একটি মোটা দাগের লোক আছেন যারা হচ্ছে নতুন উদ্যোক্তা হয়েছেন, তরুণ এবং তরুণী, অনলাইনের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে, অনলাইনকে বেস করে আসলে হয়েছেন, সেখানে আসলে ভ্যাটটি বাড়ানো হয়েছে। সেটা তো পণ্যের দাম, সেখানে অনলাইনে যেসব পণ্যগুলো বিক্রি হয় সেই পণ্যগুলোর দাম বেড়ে যেতে পারে। এবং স্বাস্থ্য খাতে আমরা লক্ষ্য করেছি যে 41,900 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব রাখা হয়েছে। আমরা একটু আগে শুনছিলাম যে সামাজিক নিরাপত্তায় বরাদ্দ কমানো হয়েছে গেলবারের তুলনায়। একই সঙ্গে প্রাথমিক গণশিক্ষাও বরাদ্দ কমানো হয়েছে প্রায় 3,416 কোটি টাকা, এবং সামাজিক নিরাপত্তা বরাদ্দ কমানো হয়েছে 20,000 কোটি টাকা। সেই সঙ্গে বরাদ্দ তবে বেড়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা। আমি একটু বরাদ্দকৃত যে অর্থের যে পরিমাণ সেটি একটু আবারও জানাতে চাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় বরাদ্দ রাখা হয়েছে 47,564 কোটি টাকা। সেই সঙ্গে কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ রাখা হয়েছে 12,678 কোটি টাকা, এবং যেটি 2024-25 অর্থ বছরে ছিল 11,000। এবং প্রাথমিক গণশিক্ষায় যে বরাদ্দটি এবার ধরা হয়েছে সেটি হচ্ছে 35,403 কোটি টাকা, যেটি 2024-25 অর্থ বছরে ছিল অনেকটাই বেশি, সেটি 38,819 কোটি টাকা। এখানে 3,416 কোটি টাকা বরাদ্দ কমানো হয়েছে, যেখানে আসলে শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ খাত। স্নেহা, আপনি কি বলেন, স্বাস্থ্য খাতে কি এবার বরাদ্দ কমেছে না বেড়েছে? স্বাস্থ্য খাতে এবার বরাদ্দ বেড়েছে, অনেকাংশেই বরাদ্দ বেড়েছে, এবং শিক্ষা খাতেও বরাদ্দ বেড়েছে। সামাজিক উন্নয়ন কাজে অনেকটা বরাদ্দ কমে এসেছে। তবে আমি সবচেয়ে বেশি যে বিষয়টি দেখতে পাচ্ছি যে আমাদের এডিপি অনেকটা কমে এসেছে। এডিপি যদি কমে আসে তাহলে কি আমাদের দেশের যে মেগা প্রকল্পগুলো আছে সেগুলো থেকে কি সরে আসছে কিনা আপনার কি মনে হয়? আমি সেই বিষয়টি নিয়ে একটু বলতে চাই যে আসলে মেগা প্রকল্পের ক্ষেত্রে আমাদের বৈদেশিক ঋণের পরিমাণ অনেকটাই বেড়েছে, যার কারণে আসলে বৈদেশিক ঋণ কমিয়ে আসতে এবার মেগা প্রকল্পগুলো, অর্থাৎ বিগত সরকারের সময় যে বড় বড় মেগা প্রকল্পগুলোর কারণে বাংলাদেশে ঋণের বোঝায় মানে জর্জরিত ছিল, সেখান থেকে আসলে বেরিয়ে আসতেই সরকারের হয়তো এই ধরনের উদ্যোগ। আমরা আসলে অর্থনীতি বিশ্লেষক যারা রয়েছেন তারা বলবেন এসব বিষয়গুলো নিয়ে। আমি একটু আবারও আমাদের পণ্যের দাম বৃদ্ধি এবং যেসব পণ্যগুলো দাম বেড়েছে সেগুলো একটু আবারও দেখাতে চাই স্নেহার মাধ্যমে। স্নেহা, একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু চার্টটি একটু দেখান যে কোন কোন পণ্যের দাম বাড়ছে এবং বাজারে, সেগুলো একটু আপনি একটু বলেন। আমরা লক্ষ্য করছি একটু যদি যেসব পণ্যের দাম কমতে পারে। অবশ্যই ফখরুল, আমরা দেখতে পাচ্ছি আমাদের যেসব পণ্যের দাম অনেকটা কমে আসতে পারে সেটা হচ্ছে এলএলজি আমদানিতে ভ্যাট প্রত্যয় আছে, জ্বালানির ক্ষেত্রে তেলও শুল্ক অনেকটা কমে এসেছে, চামড়া শিল্পে শুল্ক ছাড় আসছে। আমি একটু আগেই বলছিলাম রয়েছে সোয়াবিন, কাগজ শিল্পের কাঁচামালে অনেকটা শুল্ক হ্রাস পেয়েছে, এবং সেই সাথে বিদেশি জুসের শুল্ক অনেকটা কমে এসেছে। ফখরুল, আমি সেই সাথে আরও একটি বিষয় অ্যাড করতে চাই, সেটি হচ্ছে আমাদের অর্থ উপদেষ্টা বলেছেন এই জুনের মধ্যে আমাদের জিডিপি গ্রোথ হতে পারে 4-এর সমান। আপনি এটিকে কিভাবে দেখছেন? যদি এই মুহূর্তে 4-এর নিচে আমাদের জিডিপি রয়েছে এবং আমাদের জিডিপির লক্ষ্যমাত্রা অনেকখানি 4-এর উপরে আমাদের এবারের বাজেটের চিন্তা করা হচ্ছে, কিন্তু এখন এই জুনের মধ্যেই 4-কে ছুঁই ছুঁই করবে এমন একটি বার্তা দিয়েছেন আমাদের অর্থ উপদেষ্টা। একই সঙ্গে আসলে মূল্যস্ফীতি সেটি জুনের মধ্যে 8% নেমে আসার কথাও তিনি জানিয়েছেন। তবে বাজেট কতটা, এই বাজেট নিয়ে অনেক পর্যালোচনা হবে। বাজেটটি যখন চূড়ান্তভাবে বাজেটটি পাস হবে তখনই আসলে বাজেটের যে কেমন বাজেট হতে যাচ্ছে এবং এটি আসলে কতটা প্রভাব ফেলবে সেটি আসলে আমরা বুঝতে পারবো। তবে এবারের বাজেট আপনি জানেন যে নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করবেন এবং সেই নির্বাচন কতটা এই বাজেটে বরাদ্দ নির্বাচনের জন্য রাখা হয়েছে বা কি, সেটি হয়তো আমরা এখনো বাজেটের যে মূল সারমর্ম সেখান থেকে আমরা জানতে পারবো। আপনি কি জানেন ফখরুল, আমাদের এবার বাজেটের সবচেয়ে যে বিষয়টি তুলে ধরা হয়েছে মূল লক্ষ্য, সেটি হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের, এবং সেই মূল্যস্ফীতি সরকারের মতে 6.5-এ নেমে আসার একটি লক্ষ্যমাত্রা তৈরি করা হয়েছে।
এবং আমি আবারও আমাদের দর্শকদের জানিয়ে দিতে চাই এবারের বাজেটের মূল আকার এবং এবারের বাজেটের যে বরাদ্দকৃত কোন কোন খাতে কতটুকু বরাদ্দ সেগুলো একটু আমরা জানিয়ে দিতে চাই। সেটি হচ্ছে যে মূল আকার যেটি সেটি 7,90,000 কোটি টাকা, যেটি গতবার ছিল 7,97,000 কোটি টাকা, এবার 7,000 কোটি টাকা এবারের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ কমেছে। সেই ক্ষেত্রে আমরা প্রতি বছরই কিন্তু দেখি যে প্রতি বছর তার বাজেটের যে আকার সেটি বাড়ে, তবে এবার একটু ব্যতিক্রম আমরা লক্ষ্য করেছি যে এবারের বাজেটের আকার গেলবারের তুলনায় 7,000 কোটি টাকা কমেছে। রাজস্ব লক্ষ্যমাত্রা বেড়েছে গতবারের তুলনায়, সেটি হচ্ছে যে 5,64,000 কোটি টাকা এবার 2025-26 অর্থ বছরে, যেটি 2024-25 অর্থ বছরে ছিল 5,41,000 কোটি টাকা, এবং সংশোধিত যে বাজেট সেখানে দেখা গেছে যে 5,18,000 কোটি টাকা আয় হয়েছে। এনবিআর এর যে লক্ষ্যমাত্রা সেখানে আমরা দেখছি প্রস্তাবিত বাজেটে ধরা হয়েছে 4,99,000 কোটি টাকা, এবং উন্নয়ন বরাদ্দে সেখানে রাখা হয়েছে 2,30,000 কোটি টাকা, যেটি অনেকটাই কমেছে, প্রায় 35,000 কোটি টাকা কমে গেছে গেলবারের তুলনায়। কারণ এবার আসলে সরকার যে বৈদেশিক ঋণের যে চাপ, ঋণের যে বোঝা বাংলাদেশের উপর, সেটি কমিয়ে আনার জন্যই হয়তো এই ধরনের একটি পদক্ষেপ নিয়েছে, যেটি গেলবার 2,65,000 কোটি টাকা ছিল। অনুন্নয়ন বাবদ যে ব্যয়, সেই ব্যয় হিসেবে দেখানো হয়েছে যে 4,86,000 কোটি টাকা। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের জন্য এই বাজেটে 405 কোটি 20 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এবং এই বাজেটের যে অর্থের উৎস, সেই অর্থের উৎসগুলো একটু যদি স্নেহা আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানিয়ে দেন। ধন্যবাদ ফখরুল। আপনি যেটি বলছিলেন যে আমাদের এবারে রাজস্ব লক্ষ্যমাত্রা 5,64,000 কোটি টাকা, এনবিআর এর লক্ষ্যমাত্রা 4,99,000 কোটি টাকা, অর্থাৎ কাছাকাছি 5 লাখের সমান। সেই ক্ষেত্রে বলতে পারি যে আমি যদি অন্য একটি বিষয় নিয়ে কথা বলি, সেটি হচ্ছে যে ঘাটতি থাকবে বাজেটে, সেই ঘাটতি পূরণে বলা হচ্ছে ঋণের উপর নির্ভর করতে পারে সরকার। এবার 1,30,000 বা 40,000 কোটি টাকা অভ্যন্তরীণ খাত থেকে ঋণ নেওয়া হতে পারে, যা গত অর্থ বছরে ছিল 1,51,000 কোটি টাকা। জি, আমরা একটু আমাদের যে নতুন বাজেট, ফখরুল আপনি যদি বৈদেশিক ঋণের কথা বলেন, আমাদের এবার বৈদেশিক ঋণ কেমন হবে? বৈদেশিক ঋণ যেটি গেলবার বৈদেশিক ঋণ 90,000 কোটি টাকা নেয়ার প্রস্তাবনা দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই অঙ্কে কিন্তু থাকতে পারেনি সরকার। গেলবার 1,04,000 কোটি টাকা ঋণ নিতে হয়েছে বৈদেশিক ঋণ। এবারের বৈদেশিক ঋণ ধরা হয়েছে গেলবারের থেকেও 6,000 কোটি টাকা বেশি, 96,000 কোটি টাকা। কিন্তু সেটি আসলে সেই ঋণের পরিমাণ বাড়বে কিনা সেটি আসলে বোঝা যাবে বছর শেষে। ঋণের কথায় চলে আসছে যে সেই হিসাবে সুদের হার কেমন হতে পারে, এই হিসেবে সুদ পরিশোধের ব্যয়ও কিছুটা বাড়তে পারে। 2024-25 অর্থ বছরের সুদ পরিশোধের পরিমাণ ছিল 1,13,500 কোটি, হলো এবার তা 1,33,000 কোটিতে ঠেকতে পারে। নিশ্চয়ই। একই সঙ্গে আমাদের যে অভ্যন্তরীণ উৎস থেকে যে আয় ধরা হয়েছে সেটি হচ্ছে যে 1,25,000 কোটি টাকা, যেটি গেলবার অভ্যন্তরীণ আয় নয়, অভ্যন্তরীণ ঋণ, অর্থাৎ আমাদের যে মূল বাজেট, সে বাজেটের অর্থের যে উৎস অভ্যন্তরীণ ঋণ, সেখান থেকে গেলবার 1,60,000 কোটি টাকা নেওয়া হয়েছে অভ্যন্তরীণ ঋণ, এবং এবার ধরা হয়েছে 1,25,000 কোটি টাকা। এবং জিডিপি 4% নিচে থাকার একটি সম্ভাবনার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আপনারা জানেন যে এবার একটি ভিন্ন পরিস্থিতি বা ভিন্ন পরিবেশের মধ্যে এবারের বাজেট উত্থাপন হয়েছে। অন্যান্য বার আমরা লক্ষ্য করেছি যে জাতীয় সংসদে আসলে বাজেট উত্থাপন হতে, এবার অর্থ উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি তার বাজেট বক্তৃতা সরাসরি সম্প্রচারের মাধ্যমে জাতির সামনে উত্থাপন করেছেন। এবং এই বাজেট আসলে কতটা বাস্তবায়নযোগ্য বা কতটা বাস্তবসম্মত বাজেট, যেটি আসলে অর্থনীতিবিদরা সবসময় বলে থাকেন যে বাজেট বাস্তবায়নের দিকে সরকারকে মনোযোগী হওয়ার জন্য, বিশেষ করে প্রস্তাবিত বাজেট বা বাজেট তৈরির ক্ষেত্রে যেই প্রস্তাবনা দেওয়া হয় সেটি যেন বাস্তবসম্মত প্রস্তাবনা হয়। তবে এবারের বাজেট আসলে কতটা বাস্তবসম্মত হবে এবং কতটা বাস্তবায়নযোগ্য হবে সেটি নিয়ে অনেক বিস্তর আলোচনা হবে। আমরা এই আলোচনা একটি বিরতিতে যেতে চাই। নিশ্চয়ই প্রিয় দর্শক, দেশ টিভির বিশেষ আয়োজন নতুন বাজেটে নিচ্ছি আরো একটি বিরতি, ফিরছি একটু পর, কোথাও যাবেন না।
সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির বিশেষ আয়োজন নতুন বাজেটে। আমি এই পর্যায়ে অন্য আরও কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই দর্শক। সেটি হচ্ছে মোট বাজেটের 5,60,000 কোটি টাকা ব্যয় করা হবে বেতন ভাতা ভর্তুকি সহ দেশ পরিচালনায়। এটি খুব ভালো একটি খবর ফখরুল। সেই সাথে আর উন্নয়নের জন্য ব্যয় করা হবে 2,45,609 কোটি টাকা। আরও কিছু তথ্য জানাচ্ছি, সেটা হচ্ছে পরিচালনা ব্যয়ের 5,60,000 কোটি টাকা মধ্যে আবর্তক ব্যয় ধরা হয়েছে 5,98,000 কোটি টাকা, আর অভ্যন্তরীণ ঋণের সুদ 1 লাখ কোটি টাকা ও বৈদেশিক ঋণের সুদ 22,000 কোটি টাকা। নিশ্চয়ই স্নেহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু কার্ড দেখে আসতে চাই আসলে বাজেটের যে মূল আকার এবং বাজেটে যেসব খাতগুলোতে ব্যয় ধরা হবে আমরা লক্ষ্য করছি এবং দেখছি যে বাজেটে 2025-26 অর্থ বছরের যে বাজেটের আকারে 7,90,000 কোটি টাকা। এবং আমরা একটু দেখাতে চাই দর্শকদের আমাদের এই কার্ডটি। খাদ্যে 6,083 কোটি টাকা এবং পরিচালনা ব্যয় 5,60,000 কোটি টাকা, উন্নয়ন ব্যয় হিসেবে 2,45,609 কোটি টাকা এবং ঋণ অগ্রিম যে ঋণ সেখানে আসলে দেখা যাচ্ছে যে 8,391 কোটি টাকা আমরা লক্ষ্য করছি যে এবারে 2025-26 অর্থ বছরের যে প্রস্তাবিত বাজেট সেই বাজেটের বরাদ্দ রাখা হয়েছে। এবং পরবর্তীতে আসলে দেখা যাচ্ছে যে বৈদেশিক যে ঋণ সেই বৈদেশিক ঋণ থেকে অর্থের যে সংস্থান সেখানে 96,000 কোটি টাকা এবারের বাজেটে বরাদ্দ ঋণ নেয়ার যে প্রস্তাবনা সেটি দেওয়া হয়েছে, যেটি গেলবার ছিল 90,000 কোটি টাকা। সেই প্রস্তাবনা একই সঙ্গে অভ্যন্তরীণ যে ঋণ সেখান থেকে 1,25,000 কোটি টাকা ঋণ নেওয়ার যে প্রস্তাব সেটি তুলে ধরা হয়েছে। আমরা লক্ষ্য করি এই বাজেট পরিচালনা ব্যয় 5,60,000 কোটি টাকা। বৈদেশিক ঋণের যে সুদ সেটি 22,000 কোটি টাকা প্রস্তাবিত বাজেটে সেটি রাখা হয়েছে এবং আবর্তক ব্যয় 4,98,000 কোটি টাকা। অভ্যন্তরীণ ঋণের যে সুদ সেটি 1 লাখ কোটি টাকার মতো এবং অভ্যন্তরীণ ঋণের যে সুদ সেটি প্রস্তাবিত যে বাজেট সে বাজেটে আসলে রাখা হয়েছে। সেই সঙ্গে একটু আরও বলতে চাই এবারের বাজেট যে এনবিআর এর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটি 4,99,000 কোটি টাকা এবং যেসব জিনিসপত্রের দাম বাড়তে পারে সাধারণ মানুষের জন্য যেসব বিষয়গুলো একটু উদ্বেগের সেটি আসলে দাম আমরা একটু আমাদের যে বাজেটে উন্নয়ন ব্যয় সেটি হচ্ছে 2,45,000 কোটি টাকা এবং স্কিম 5,303 কোটি টাকা। কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি সেটি 2,555 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি 2,30,000 কোটি টাকা। স্নেহা, আসলে বিশেষ প্রকল্পে আমরা কি দেখছি, বরাদ্দ কত দেখছি? বিশেষ প্রকল্পে আমরা বরাদ্দ দেখতে পাচ্ছি 7,751 কোটি টাকা। এখানে আসলে ফখরুল দেখতে পাচ্ছি যে কাজের বিনিময়ের খাদ্য কর্মসূচি 2,555 কোটি টাকা, এটি বেশ ভালো একটি বিষয়। স্কিম 5,303 কোটি টাকা, আর আমি একটু আগেই বলছিলাম আমাদের এডিপি 2,30,000 কোটি টাকা, অনেকটা গতবারের তুলনায় নেমে এসেছে, 35,000 কোটি টাকা কমেছে। এবং যে বিষয়টি আসলে বলতেই চাই এবারে সাধারণ মানুষের কাছে বাজেট বলতে সাধারণ মানুষ যা বুঝেন তাদের যে নিত্য প্রয়োজনীয় প্রতিদিনকার যে দাম বাড়া কমার বিষয়টি থাকে সেই কোনটি দাম কমছে এবং বাড়ছে সেটি একটু আমি জানাতে চাই। তবে তার আগে একটু দেখাতে চাই রাজস্ব আদায় 5,64,000 কোটি টাকা রাজস্ব আদায়ের। স্নেহ, আপনি লক্ষ্য করছেন জাতীয় রাজস্ব বোর্ডের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটি যদি আমাদের দর্শকদের জানান। জাতীয় রাজস্ব বোর্ডের যে লক্ষ্যমাত্রা সেটি ধরা হয়েছে 4,99,000 কোটি টাকা, যেটি গত বছরের তুলনায় অনেকখানি বেড়েছে এবং কর বহির্ভূত আয় 64,000 কোটি টাকা আমরা দেখতে পাচ্ছি। বৈদেশিক অনুদান 5,000 কোটি টাকা এবং এনবিআর বহির্ভূত কর 19,000 কোটি টাকা। সেই সাথে দর্শক, আমি আরও কিছু বিষয় আপনাদের কাছে আরও একবার তুলে ধরছি, এটি একটু আগেই বলছিলাম। সেটি হচ্ছে আগামী 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা বাড়ানো হয়েছে, সেটি হচ্ছে 3,75,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া জুলাই যোদ্ধাদের জন্য এই সীমা 5,25,000 টাকা নির্ধারণ করা হয়েছে। সেই সাথে কৃষি খাত থেকে 5 লাখ পর্যন্ত আয়ের উপরও কর নিষিদ্ধ করা হয়েছে। আরেকটি বিষয় জানাতে চাই, সেটি
সেটি হচ্ছে প্রস্তাবিত বাজেটে কর ব্যবস্থায় একাধিক পরিবর্তন আনা হয়েছে, আমরা সেটি জানি। সেই ক্ষেত্রে মার্চেন্ট ব্যাংকগুলোর কর হার 37.5% থেকে কমিয়ে 27.5% করা হয়েছে। তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধান 5% থেকে বাড়িয়ে 7.5% করা হয়েছে। আর আরেকটি স্বস্তি এবং আনন্দের বিষয় রয়েছে, সেটি হচ্ছে দাম কমেছে পেট্রোল, অকটেল, ডিজেলের, তবে বেড়েছে কেরোসিনের। স্নেহা, আমরা আসলে লক্ষ্য করছি যে যেসব জিনিসের দাম বাড়ছে, আপনি কেরোসিনের কথা বলছেন, দাম বেড়েছে, যেসব নির্মাণ সামগ্রী রয়েছে সেসব নির্মাণ সামগ্রী এবং ব্যয়বহুল যেসব পণ্য রয়েছে সেসব পণ্যের আসলে দাম বেড়েছে। তবে দেশীয় মোবাইল ফোনের দাম বাড়তে পারে, আমরা সেটি লক্ষ্য করছি। এবং মোটরসাইকেল, সিগারেট, রড, স্টিল, এসি, ফ্রিজ এবং মার্বেল, গ্রানাইট এসবের দাম বাড়ছে। আমরা একটু লক্ষ্য করছি, আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি যে দেশীয় মোবাইল ফোন, ব্যাটারি চালিত রিক্সা, সিগারেট, মোটরসাইকেল, এসি, ফ্রিজ, রড, স্টিল এইসব পণ্যগুলোর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে এবারের প্রস্তাবিত বাজেটে। সেই সঙ্গে দাম কম বাড়তে পারে মার্বেল, গ্রানাইট, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, রাইস কুকার, এলপিজি সিলিন্ডার এবং যেসব পণ্যগুলোর দাম কমার সম্ভাবনা রয়েছে আমরা একটু সেগুলো দেখাতে চাই। এলএনজি আমদানিতে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে, যার ফলে আসলে ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে, যার ফলে প্রস্তাবিত বাজেটে এলএনজির দাম কমে আসতে পারে। জ্বালানি তেলের শুল্ক সেখানে ছাড়া হয়েছে, শুল্কে ছাড় দেওয়া হয়েছে, যার কারণে জ্বালানি তেলের দাম অর্থাৎ পেট্রোল, ডিজেল, কেরোসিন সেগুলোর দাম কমে আসতে পারে। সেই সঙ্গে চামড়া শিল্পেরও শুল্কে ছাড় দেওয়া হয়েছে। চামড়া শিল্প অর্থাৎ জুতা এসব পণ্য বা চামড়াজাত যেসব পণ্য রয়েছে সেসব পণ্যের দাম কমে আসার কি সম্ভাবনা রয়েছে। এবং শুল্ক কমছে চিনি আমদানিতে, অর্থাৎ চিনির দাম কমে আসার সম্ভাবনা রয়েছে প্রস্তাবিত বাজেট অনুযায়ী। সয়াবিন ও কাগজ শিল্পের কাঁচামালে শুল্ক কমানো হয়েছে এবং যার ফলে আমাদের যে ভোজ্য তেল, যেসব ভোজ্য তেল বিশেষ করে সয়াবিন তেল সেটির দাম কমছে, কাগজ শিল্পের দাম কমছে এবং মুদ্রণ শিল্পেও কিন্তু এর একটি প্রভাব পড়তে পারে এবং সে মুদ্রণ শিল্পে জিনিসপত্রের যে দাম ক্রেতার হয়তো আপনি জানেন যে আমাদের ভোক্তার সুবিধার্থে আমাদের প্রধান উপদেষ্টা হচ্ছে তরল দুধ, কলম এবং কাগজ থেকে সম্পূর্ণ কর প্রত্যাহার করে নিয়েছে। নিশ্চয়ই এটি আমরা দেখেছি এবার প্রস্তাবিত বাজেট 2025-26-এ অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি তার প্রস্তাবিত বাজেট বক্তৃতায় বলেছেন কথাটি যে আসলে সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় পণ্য, বিশেষ করে তরল দুধ এবং ভোগ্য পণ্য, জুস, শিশুদের যেসব খাবার সেসব খাবারে আসলে কর ভ্যাট প্রত্যাহার করা হচ্ছে, যার কারণে আসলে যে দাম সেটি কমে আসার একটি সম্ভাবনা দেখা দিবে এবারে যে 2025-26 প্রস্তাবিত বাজেটে। এবং আমরা জিনিসপত্রের দাম যেমন কমছে কিছু কিছু এবং সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার একটি প্রস্তাবনাও করা হয়েছে। সেক্ষেত্রে আসলে যেসব বিলাসবহুল যেসব পণ্য রয়েছে, নিত্য পণ্য, সেসব পণ্যের আমরা লক্ষ্য করেছি যে দাম কিন্তু বাড়ার প্রস্তাবিত বাজেটে। ফখরুল, আমি কিছু পণ্যের দামে আসলে কতটা ভ্যাট সংযোজন করা হয়েছে সেই বিষয়ে আমি একটু জানাতে চাই। এখানে আমি আসলে প্রথমে বলবো দাম বেড়েছে মার্বেল, গ্রানাইট, ওয়াশিং মেশিন, রড ও স্টিল, এসি, ফ্রিজ, মোটরসাইকেল, সিগারেট, দেশীয় মোবাইল ফোন, আপনি একটু আগে বলছিলেন ব্যাটারি চালিত রিক্সা। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে অন্য একটি বিষয়ে জানাচ্ছি যে এই যে দাম বেড়েছে তার আসলে কর কতটা বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে নির্মাণ সেবায় যে মূল্য সংযোজন কর সেটি হচ্ছে 7.5% থেকে বাড়িয়ে 10% নিয়ে আসা হয়েছে। রড উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট কর 20% বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে শিল্পের কাঁচামাল আমদানিতে আগাম কর 3% থেকে কমিয়ে 2% আনা হয়েছে। এটি আমাদের জন্য অতি আনন্দের একটি বিষয়। সেই সাথে হচ্ছে আয়কর কাঠামোর পাশাপাশি আমদানি ও ভোগ্যপণ্য পরিবর্তন আনা হয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই, সেটি হচ্ছে আইসক্রিমের সম্পূরক শুল্ক 10% থেকে কমিয়ে 5% নিয়ে আসা হয়েছে, অর্থাৎ আইসক্রিমের দাম অনেকটা কমে আসবে। অপরদিকে সিগারেট পেপার আমদানিতে শুল্ক 150% থেকে বাড়িয়ে 300% করা হয়েছে। নিশ্চয়ই এবারের প্রস্তাবিত 2025-26 অর্থ বছরে যে বাজেটটি রয়েছে আপনারা সকলেই এখন জেনে গেছেন যে গেলবারের তুলনায় সেই বাজেটের আকার কমেছে, যেটি আসলে বাংলাদেশের সচরাচর আমরা দেখি না। এবং সেটি এবার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার একটি বিশেষ সময়ে বাজেটটি উত্থাপন করেছেন এবং সেটি সরাসরি সম্প্রচারের মাধ্যমে। এবং আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং আবারও আমি সর্বশেষ যে পর্যালোচনা এবারের বাজেটের সব
কিছু টুকিটাকে আমি একটু জানিয়ে দিতে চাই। 7,90,000 কোটি টাকা 2025-26 অর্থ বছরের জন্য বাজেট প্রস্তাবনা তুলে ধরেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ, এবং রাজস্ব লক্ষ্যমাত্রা 5,64,000 কোটি টাকা। সেই সঙ্গে এনবিআর এর যে লক্ষ্যমাত্রা সেটি 4,99,000 কোটি টাকা উন্নয়ন বরাদ্দ বাবদ এবারের প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে 2,30,000 কোটি টাকা। সেই সঙ্গে অনুন্নয়ন ব্যয় 4,86,000 কোটি টাকা। সেই সঙ্গে বৈদেশিক উৎস থেকে যে ঋণ বাজেটের যে অর্থের সংস্থান, সেক্ষেত্রে বৈদেশিক ঋণ বাবদ 96,000 কোটি টাকা প্রস্তাবনা রাখা হয়েছে এবারে বাজেটে, এবং অভ্যন্তরীণ ঋণ থেকে অভ্যন্তরীণ উৎসের যে ঋণ সেখান থেকে 1,25,000 কোটি টাকা প্রস্তাবনা এবারের বাজেটে রাখা হয়েছে। এবং সর্বশেষ যে বিষয়টি শিক্ষা এবং সামাজিক সুরক্ষা খাতের যে পরিস্থিতি, সেটি একটু স্নেহা আপনি যদি জানিয়ে দেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আপনাকে ধন্যবাদ। শিক্ষা খাতে আমরা দেখতে পেয়েছি বাজেট অনেকটা বেড়েছে, সামাজিক খাতে এবং সেই সাথে স্বাস্থ্য খাতে অনেকটা বাজেট বেড়েছে। আমি এখানে জানাতে চাই অন্য একটি বিষয়, একটা হচ্ছে মোট বাজেটের 5,60,000 কোটি টাকা ব্যয় করা হবে বেতন ভাতা ভর্তুকি সহ দেশ পরিচালনায়, আর উন্নয়নের জন্য ব্যয় করা হবে 2,45,609 কোটি টাকা। পরিচালনা ব্যয়ের 5,60,000 কোটি টাকার মধ্যে আবর্তক ব্যয় ধরা হয়েছে 4,98,000 কোটি টাকা, আর অভ্যন্তরীণ ঋণের সুদ 1 লাখ কোটি টাকা ও বৈদেশিক ঋণের সুদ 22,000 কোটি টাকা। আমরা দেখতে পেয়েছি যে উন্নয়ন ব্যয় বাবদ 2,45,000 কোটি টাকার স্কিম 5,303 কোটি, এডিপি বহির্ভূত বিশেষ প্রকল্পে 7,751 কোটি, বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য 2,30,000 কোটি, যেটা আগের তুলনায় অনেকটা কম। কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি 2,555 কোটি টাকা ধরা হয়েছে। আর খরচের 7,90,000 কোটি টাকার 5,64,000 কোটি টাকা আসবে রাজস্ব থেকে। আপনি একটু আগেই বলছিলেন, আপনি আমাদেরকে জানাবেন যে স্বাস্থ্য খাতে কত টাকা আসলে বরাদ্দ ধরা হয়েছে। স্নেহা অসংখ্য ধন্যবাদ। স্বাস্থ্য খাতে আমরা লক্ষ্য করছি যে 41,900 কোটি টাকা এবার বরাদ্দ ধরা হয়েছে। স্বাস্থ্য খাতে এবার গেলবারের তুলনায় বরাদ্দ বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে, এবং সেই সঙ্গে আপনি শিক্ষা খাতের কথা বলছিলেন যে শিক্ষা খাতে কিছু কিছু জায়গায় বরাদ্দ বাড়ানো হয়েছে গেলবারের তুলনায়। এটি খুবই গুরুত্বপূর্ণ দেশের শিক্ষা খাতকে আরো এগিয়ে নেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। 2025-26 অর্থ বছরের যে বাজেট সেটি আমরা দেখলাম 7,90,000 কোটি টাকা। দেশ টিভির বিশেষ আয়োজন নতুন বাজেটে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।